বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। মুর্শিদ রিয়াজউদ্দিনের কয়েকটি চয়ন তোমাদের সামনে তুলে ধরছি। মুন্সি রিয়াজউদ্দিন তিনি বলেছেন, তুমি শস্যের রাজা, ভূমির মালিক, সকলের চেয়ে তব গৌরব অধিক। তোমার শ্রমের ফলে সকলেই খায়, কিন্তু তোমা পানে কেহ ফিরিয়া না চায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি কৃষকদের মর্যাদা তুলে ধরেছেন। আমরা পড়ালেখা করব, আমরা আমাদের দায়িত্ব পালন করব, কিন্তু কৃষকদেরকে কখনো অবহেলা করব না। আমরা অনেকেই গালিগালাজের ক্ষেত্রে ব্যবহার করি চাষার বাচ্চা, কৃষকের বাচ্চা। যে চাষার রুজি কামাই না হলে, তার উৎপাদিত ফসল না হলে আমাদের খাদ্যের যোগান হয় না, অথচ আমরা তাদেরকে গালি দিয়ে থাকি। আমাদের শিক্ষার মাধ্যমে যদি আমাদের এই ভুল ত্রুটিগুলি আমরা দূর না করতে পারি, এই শিক্ষার প্রকৃত সুফল আমরা থেকে বঞ্চিত হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা কৃষকদেরকে অবশ্যই মর্যাদা দিবে এবং কৃষকদেরকে এইভাবে কখনোই গালিগালাজ করবে না। এছাড়াও ড্যানিয়েল ওয়েবস্টার তিনি কৃষকদের সম্পর্কে বলেছেন, যখন কৃষির সূচনা হয় তখন অন্যান্য কলাবিদ্যা তাকে অনুসরণ করে, তাই কৃষকরাই হচ্ছেন মানব সভ্যতার আদি উদ্ভাবক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দশম শ্রেণীতে যেহেতু পড়ো, আমাদের হিসাব বিজ্ঞানের আদি ইতিহাসে বলা হয়েছে মানুষ প্রথমের দিকে বনের জঙ্গলে গুহায় বসবাস করত এবং সেখান থেকে উত্তরণের প্রথম সোপানি ছিল তারা নদীর ধারে সমতল ভূমিতে কৃষিকাজ শুরু করে। সেই জন্যই কৃষক, আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কৃষকের একটা গুরুত্ব তুলে ধরা রয়েছে। তোমরা সেই বিষয়টি ধারণ করবে এবং কৃষকদেরকে মূল্যায়ন করবে, এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরের পক্ষ থেকে দশম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় এবং লেনদেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেনদেন অধ্যায়ে কোন ঘটনাটি লেনদেন, কোন ঘটনার লেনদেন নয়, এই বিষয়টি যেমন গুরুত্ব পায় তেমনই গুরুত্ব পায় হিসাব সমীকরণ, অর্থাৎ বিবরণী ছকের মাধ্যমে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানগুলো উপস্থাপন করে প্রমাণ করতে হয় এ সমান এল প্লাস ই। আমাদের এখানে প্রমাণ করার ক্ষেত্রে হিসাবের শ্রেণী এবং এই শ্রেণী অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় গুলো আমাদের জানা আবশ্যক। সেই দৃষ্টিকোণ থেকেই আমি তোমাদেরকে আজকের পাঠ নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমি লেনদেন অধ্যায়টি শেষ করার চেষ্টা করব। সেজন্য আজকের ক্লাসটি তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে নেবে এবং আগামী ক্লাসের পরে এই অধ্যায়টি শেষ করে আমরা পরবর্তী অধ্যায়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেজন্য আজকে আমাদের হিসাবের শ্রেণীভিত্তিক ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র এবং উদাহরণ এবং সূত্রের প্রয়োগ এবং কিভাবে প্রমাণ করা যায় এ সমান এল প্লাস ই, এই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পাঠ হিসাবের শ্রেণীভিত্তিক হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র, উদাহরণ এবং সূত্রের প্রয়োগ, এবং আজকের এই পাঠ শেষে তোমরা হিসাবের প্রকারভেদ বলতে পারবে, বিভিন্ন প্রকার হিসাবের উদাহরণ দিতে পারবে, বিভিন্ন প্রকার হিসাবের সমীকরণের উপর যে প্রভাব বিস্তার করে তা নির্ণয়ের সূত্র তোমরা বলতে পারবে। প্রত্যেক প্রকার হিসাব মোতাবেক ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র অনুযায়ী তা প্রয়োগ করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে হিসাবের শ্রেণীর সাথে হিসাব সমীকরণের সম্পর্ক আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এ সমান এল প্লাস ই। এ বলতে সম্পদকে বোঝায়, যেমন হিসাব 6 প্রকার। 6 প্রকার হিসাব কিভাবে হিসাব সমীকরণের 3টি উপাদানের মধ্যে অবস্থান করে তা তোমাদেরকে আবার জানান দিতে চাচ্ছি। সম্পত্তিবাচক হিসাবকে এ বোঝায় এবং দায়বাচক হিসাবকে এল বোঝায় বা লায়াবিলিটি বোঝায়, এবং ই হিসাবের মধ্যে ই অর্থাৎ হিসাব সমীকরণের ই উপাদানের মধ্যে রয়েছে 4টি হিসাব। একটি হইল মূলধন, আরেকটি হইল আয়। এই দুইটি দ্বারা ই উপাদান বাড়ে আর উত্তোলন এবং ব্যয় দ্বারা ই উপাদান কমে। তাহলে দেখো, এখানে এর মধ্যে আছে একটি হিসাব, এল এর মধ্যে আছে 2টি হিসাব এবং ই এর মধ্যে আছে 4টি হিসাব। এই মোট হইল 6টি হিসাব। 6টি হিসাবের সমন্বয়ে কিন্তু হিসাব সমীকরণের এ সমান এল প্লাস ই গঠিত। এখন
এর মধ্যে 4টি হিসাব জড়িত থাকে, মূলধন থাকে, আয় থাকে আর ব্যয় এবং উত্তোলন থাকে। মূলধন এবং আয় দ্বারা ই উপাদান বৃদ্ধি পায় এবং ব্যয় এবং উত্তোলন দ্বারা ই উপাদান হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে হিসাবের শ্রেণী অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আয়বাচক হিসাবে ডেবিট ক্রেডিট এবং এটা ব্যয়বাচক হিসাবে ডেবিট ক্রেডিট, সম্পত্তিবাচক হিসাবে ডেবিট ক্রেডিট, দায়বাচক ডেবিট ক্রেডিট। এছাড়া এই ডেবিট ক্রেডিটের সাথে দেখো হিসাব সমীকরণ অর্থাৎ আয় দ্বারা কি হয়, সবসময় ই বৃদ্ধি পায়, ব্যয় দ্বারা সবসময় ই হ্রাস পায় এবং সম্পদের বেলায় যখন সম্পদ ডেবিটে থাকে তখন এ বৃদ্ধি পায় বা প্লাস হয় এবং সম্পদ যদি ক্রেডিট হয় এ মাইনাস হয় বা হ্রাস পায় এবং দায়বাচকের বেলায় দায় যদি ক্রেডিটে থাকে তাহলে এল বৃদ্ধি পায় বা এল প্লাস হয় এবং দায় যদি ডেবিটে থাকে এল মাইনাস হয় বা এল হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে হিসাব সমীকরণে এই উপাদানটি কখন বাড়ে কখন কমে, এল উপাদানটি কখন বাড়ে কখন কমে এবং এই উপাদানটি কোন হিসাবগুলো দ্বারা বাড়ে কোন হিসাবগুলো দ্বারা কমে তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করেছি। তার মানে এ অর্থাৎ সম্পদ ডেবিট হলে এ প্লাস হয়, সম্পদ ক্রেডিট হলে এ মাইনাস হয়, দায় ক্রেডিট হলে এল প্লাস হয়, দায় ডেবিট হলে এল মাইনাস হয় এবং মূলধন থাকলে ই প্লাস হয়, আয় থাকলে ই প্লাস হয় এবং ব্যয় থাকলে ই মাইনাস হয় এবং উত্তোলন থাকলে ই মাইনাস হয়। আমি আলোচনা করেছি, সূত্র লিখে দিয়েছি। এই বিষয়গুলো তোমাদেরকে বারবার অনুশীলন করার জন্যই আমি স্লাইডটা উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বারবার অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই আয়বাচক, ব্যয়বাচক, সম্পত্তি এবং দায়বাচক হিসাবগুলো তোমাদের এখানে উদাহরণ হিসেবে দেওয়া হলো, তোমরা বারবার এগুলো পড়বে। এখন আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আয়বাচকগুলো কিভাবে ডেবিট ক্রেডিট হয় এবং এ প্লাস হয় বা মাইনাস হয়, এল মাইনাস হয় বা প্লাস হয় বিষয়গুলো। দেখো আমরা আয়বাচক নিয়ে 4টি উদাহরণ দিয়েছি, তাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। ব্যয়বাচক নিয়ে আমরা 4টি উদাহরণ দিয়েছি, তাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। সম্পত্তিবাচক নিয়ে 4টি উদাহরণ দিয়েছি, তাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। দায়বাচক নিয়ে 4টি উদাহরণ দিয়েছি এবং তাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি এবং এই ডেবিট ক্রেডিটগুলো আবার হিসাব সমীকরণের মাধ্যমে উপস্থাপন করে তোমাদেরকে প্রমাণ করা দেওয়ার চেষ্টা করেছি যে এ সমান এল প্লাস ই কিভাবে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো আয়বাচকের দেখো নগদে বিক্রি করলে জাবেদ হয় নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এবং নগদে ক্রয় করলে জাবেদ হয় ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে জমি কিনলে ডেবিট ক্রেডিট হয়, জমি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ধারে ক্রয় করলে ডেবিট ক্রেডিট হয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। 2 নম্বরে চেকে বিক্রি করলে এর ডেবিট ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। চেকে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেকে জমি ক্রয় করলে জমি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে ঋণ নিলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারে বিক্রি করলে জাবেদা হবে দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। ধারে ক্রয় করলে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। ধারে জমি কিনলে জমি হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ধারে মণিহারি ক্রয় করলে মণিহারি হিসাব ডেবিট, বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট। 4 নম্বরে আমরা আয়বাচকে দেখো উত্তোলনের সুদ হলে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট এবং মূলধনের সুদ হলে মূলধনের সুদ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট এবং দালানের অবচয় হলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয়, দালান ক্রেডিট এবং ঋণের বকেয়া সুদ থাকলে ঋণের সুদ হিসাব ডেবিট, বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট। ঠিক একইভাবে সমস্ত আয়গুলো ডেবিট হবে, ডেবিট ক্রেডিট হবে। অনুরূপভাবে সকল ব্যয়গুলো ডেবিট হবে, অনুরূপভাবে সকল সম্পত্তি ডেবিট ক্রেডিট হবে, সকল দায় এবং ডেবিট ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডগুলো তোমরা বারবার অনুশীলন করবে। দেখো এই যে ডেবিট ক্রেডিট উপস্থাপন করেছি সেগুলো আবার দেখো হিসাব সমীকরণ উপস্থাপন করেছি। নগদে বিক্রি করলে নগদ টাকা বাড়বে এবং মালিকানাও বাড়বে। এখানে যেহেতু সম্পদ আছে এবং আয় আছে, নগদে ক্রয় করলে এখানে নগদ সম্পদ ক্রেডিট হবে, সেই জন্য নগদ হ্রাস পাবে এবং ব্যয়ের কারণে মালিকানা হ্রাস পাবে। নগদে জমি ক্রয়, নগদে 2টি সম্পদ, একটি সম্পদ বাড়বে একটি সম্পদ কমবে। জমি বাড়বে এবং নগদ টাকা কমবে, সেই জন্য নগদে মাইনাস হয়েছে। ধারে ক্রয় করলে একটা হইলো ব্যয় আরেকটা হইলো দায়। ব্যয় হইলো মালিকানা কমবে আর দায় হইলো ক্রেডিট, সেই জন্য দায় বাড়বে। চেকে বিক্রি করলে একটি হইলো সম্পদ আরেকটি হইলো আয়। আয়ের কারণে মালিকানা বাড়বে এবং চেকের কারণে ব্যাংকের সম্পদ বৃদ্ধি পাবে। চেকে ক্রয় করলে ব্যাংক থেকে সম্পদ কমবে, সেই জন্য ব্যাংক থেকে মাইনাস এবং ক্রয় হলো ব্যয়বাচক, সেই জন্য মালিকানা থেকেও মাইনাস। চেকে জমি ক্রয় করলে দেখো একদিকে ব্যাংক থেকে টাকা কমবে, অন্যদিকে জমি সম্পদ বাড়বে, তাহলে একটি সম্পদ বাড়লো আরেকটি সম্পদ কমলো। ব্যাংক থেকে ঋণ নিলে নগদ টাকা বাড়বে, সম্পদ বাড়লো, আর এদিকে দায়
বাড়লো, সেই জন্যই ঋণের জায়গায় বাড়বে। ধারে বিক্রি করলে একদিকে দেনাদার সম্পদ বাড়বে, আরেকদিকে আয় বাড়বে। দেনাদার বাড়লো সেই জন্য দেনাদার জায়গায় প্লাস, এবং আয় বাড়লো সেই জন্য মালিকানা জায়গায় প্লাস। ধারে ক্রয় করলে একদিকে পাওনাদার বা দায় বাড়বে, আরেকদিকে ব্যয় হওয়ার কারণে মালিকানা কমবে। ধারে জমি ক্রয় করলে একদিকে জমি সম্পদ বাড়বে, আরেকদিকে দায় বাড়বে, সেই জন্য দায়ের ওখানে প্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো আমরা যোগ বিয়োগ করে দেখো নগদের প্রাপ্ত ফলাফল 100 টাকা, ব্যাংকের মাইনাস ফলাফল 200 টাকা, এবং দেনাদারের ফলাফল 300 টাকা, জমির ফলাফল 600 টাকা, এবং এই সম্পদ হলো 4টি, 1 2 3 4, এই 4টি যোগ করার পর প্রাপ্ত ফলাফল হয় 800 টাকা। এই 100 টাকা যোগ 300 টাকা, 400 টাকা যোগ 600 টাকা সমান 1000 টাকা। 1000 টাকা থেকে মাইনাস আছে 200, ফলাফল হবে এই যে 800 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এল যদি যোগ করি, পাওনাদার আছে 300 যোগ 300 যোগ 300 সমান 900 টাকা, ঋণ আছে 200 সমান 200 টাকা, এবং মালিকানা জায়গা যোগ বিয়োগ করার পর মাইনাস হয় আমাদের 300 টাকা। তাহলে দায় হলো 900 যোগ 200 সমান 1100 টাকা। 1100 থেকে মালিকানা 300 মাইনাস গেলে থাকে 800 টাকা, এই 800 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কিভাবে হিসাব সমীকরণের মাধ্যমে এ সমান এল প্লাস ই প্রমাণিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা হিসাবের শ্রেণী, ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র এবং হিসাব সমীকরণের উপর লেনদেনের যে প্রভাব কিভাবে হয় তা তোমরা বুঝতে পারবে, এবং তা তোমাদের বিবরণী ছকে উপস্থাপন করে এ সমান এল প্লাস ই প্রমাণ করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডগুলো বারবার তোমরা অনুশীলন করবে। আশা করি এর থেকে তোমাদের অজ্ঞতা দূর হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবরণী ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপর যে লেনদেনের প্রভাব ও সূত্রের প্রয়োগ, গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরেকটু আলোচনা করব। কিভাবে লেনদেন হয় তা নির্ণয় করা যায় এবং হিসাব সমীকরণ প্রভাবিত হয় আরো আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের সৃজনশীল সমস্যা নিয়ে নিজেরা আজকের গাণিতিক সমাধান থেকে আলোচনা করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বানানে কিছু বিচ্যুতি রয়েছে, তার কারণ হলো আমাদের কিবোর্ডে কিছু সমাধান সৃজনশীল রি আসে না, সেই জন্য হিসিকার ব্যবহার করেছি। এই বিষয়গুলোকে তোমরা গঠনমূলকভাবে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের মূল্যায়ন, তোমরা হিসাব সমীকরণ কাকে বলে বলতে পারবে, মালিকানা সত্যের উপর কোন হিসাবগুলো প্রভাব বিস্তার করে বলতে পারবে, হিসাব সমীকরণের উপাদানগুলো ব্যাখ্যা করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা পরিপ্রেক্ষিতে তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিচ্ছি। এই বাড়ি কাজ থেকে তোমরা আজকে আমরা যেমন লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি, তোমরা লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করবা, এবং কখন এ প্লাস পায়, এ বৃদ্ধি পায়, এ মাইনাস হয়, কখন এল বৃদ্ধি পায়, এল মাইনাস হয়, কখন মালিকানা বাড়ে, কখন মালিকানা কমবে, এই লেনদেনগুলো দ্বারা তা তোমরা নির্ণয় করতে সক্ষম হবে। তোমরা তোমাদের ক্লাসের বাড়ি কাজগুলো আলাদা একটা খাতায় করে নিয়ে আসবে। আগামী 30শে মার্চে ইনশাআল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তখন তোমাদের প্রবলেমগুলো আমরা সরেজমিনে বা বাস্তবে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। তোমরা তোমাদের দায়িত্ব হলো পড়ালেখা, সে পড়ালেখা চালিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে তোমাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর এবং নিরাপদ জীবন কামনা করে এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।